প্রথম পর্যায়ে উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের দেয়া হবে ভ্যাকসিন। কারো দিকে আমার যে প্রকটটা হয়েছে এই জন্য আর এই টিকিট দিয়ে আসছি। দ্বিতীয় যুগে পা রাখল যমুনা টেলিভিশন। পথ যত কঠিনই হোক, সত্যের পক্ষে অবিচল থাকার অঙ্গীকার। কোটি প্রাণের ভালোবাসা আর আস্থায় উচ্চারিত হয় যমুনার বিজয়গাথা। ২৪-এর আন্দোলনের সময় কিন্তু আমরা কিন্তু যমুনা টেলিভিশনের উপর নির্ভর ছিলাম, কারণ মাঠ থেকে ওরা একদম সঠিক নিউজটা দিয়েছে। যমুনা টিভির নিউজ, লাইভ নিউজগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সবসময়। আমার মনে আছে 2018 সালে এবং 24 সালে ইলেকশনে ওরা যেভাবে সাহসিকতার সাথে নিউজগুলো প্রেজেন্ট করেছিল, এটা সত্যিই কমেন্ডেবল। তেল নিতে আজও পাম্পে পাম্পে দীর্ঘ অপেক্ষা। প্রয়োজন মতো জ্বালানি না পাওয়ার অভিযোগ। বিপাকে গাড়ি চালক ও মালিকরা। ইরানের হামলায় বিধ্বস্ত ফাইটার জেটের দ্বিতীয় পাইলটকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের। লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনা নিহত। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিশেষ টিকাদান কর্মসূচির অনুষ্ঠানে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার শওকত হোসেন। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। প্রস্তুতি নিচ্ছেন আমাদেরকে এই মিজেলসের ভ্যাকসিন দেওয়ার জন্য, কিন্তু অবস্থা আরো যখন খারাপ হয়ে গেল, শি কেম ফরওয়ার্ড। গ্যাভি নামক একটা সংস্থার কাছে 2,19,00,000 ডোজের এই ভ্যাকসিনটা আছে। আমরা তখন রাতারাতি চিন্তা করলাম, আমাদের টাকায় যেটা আমরা কিনতে যাচ্ছি ইউনিসেফের কাছ থেকে, সেইটা পাওয়ার আগে এইটা দিয়ে আমরা স্টার্ট করি। ইউনিসেফের ভ্যাকসিনটা পাইলে এটা তাদেরকে ফেরত দিব, বাকি যেটা থাকবে আমরা কন্টিনিউ করে যাব, বছর ধরে আমরা সবাইকে কভার করব। এই তড়িৎ সিদ্ধান্তের কারণে আজকে আমরা এই টিকাদান কর্মসূচি সারা বাংলাদেশে শুরু করেছি। 5টি স্থানে আমরা নিজেরা থেকে করতেছি। এখানে আমি এবং ডিজি সাহেব আসলাম, কক্সবাজারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন, জয়দেবপুরে আমার স্বাস্থ্য, গাজীপুরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী গিয়েছেন, আমাদের পাবনাতে গেছেন কে, সচিব সাহেব পাবনাতে গিয়েছেন। প্রতিদিন এই কাজটা আমাদের চলবে। আমরা কাদেরকে দিচ্ছি? 6 মাস থেকে 59 মাস, 5 বছরের নিচে। তার কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ সমন্বয়ে পরীক্ষা করা হয়েছে। 82% রোগী যারা হামের এখন আসতেছেন তারা এই যে 5 বছরের নিচে 6 মাসের উপরে ম্যাক্সিমাম। কাজে আমরা টার্গেট করেছি সর্বপ্রথম এই গ্রুপটাকে 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছরে 1 মাস কম, এটাকে আমরা সম্পূর্ণরূপে কভার করব টিকা দিয়ে। তারপরে আমরা বাকি গ্রুপটাকে কভার করব ইনশাল্লাহ। আজকে থেকে আমাদের শুরু হচ্ছে। এর মধ্যে কিছু প্রবলেম ছিল, আমরা সেই প্রবলেমগুলি আমরা মিট আপ করেছি। আমরা যাদেরকে টিকা দেওয়া হচ্ছে, যারা অসুস্থ না, তাদেরকে আমরা ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে দিচ্ছি না, ভিটামিন এ, সবাইকে ভিটামিন এ দেব। তবে যারা রোগে অসুস্থ হয়ে গিয়েছে, যাদের জ্বর, যাদের হাম আক্রমণ করেছে, তাদেরকে ভিটামিন এটা দেওয়া হবে না। শুধু যারা সুস্থ আপনারা এসেছেন তাদেরকে ভিটামিন এটা দেওয়া হবে। যারা এখন অসুস্থ। দেশের 18 জেলার 30 উপজেলায় একযোগে শুরু হয়েছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। রাজশাহীর গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 28টি এবং 9টি ইউনিয়ন ও পৌরসভার 3টি অস্থায়ী কেন্দ্রে একযোগে টিকা প্রদান শুরু হয়। 6 মাস বয়সের নিচে হামে আক্রান্তদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর আগে উপজেলার মাটিকাটা কমিউনিটি ক্লিনিকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। আজ থেকে প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত টিকা প্রদান করা হবে। কর্মসূচি চলবে আগামী 3 সপ্তাহ।
চারিদিকে আমার যে এই প্রকোপটা হয়েছে এই জন্য আর এই টিকিট দিয়ে আসছি। আমাদের জন্য অনেক উপকার হয়েছে, আশেপাশে অনেক উপদ্রব বাড়ছে। বাচ্চার বয়স 2 বছর 7 মাস, আমি আধা ঘন্টা হয়েছে আসছি, টিকা দেওয়া এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, টিকাদান কর্মসূচিতে অভিভাবকরা শিশুদের নিয়ে কতটা উপস্থিত হচ্ছেন, উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? আসলে রাব্বি, সকাল থেকেই মূলত একযোগে কার্যক্রম শুরু হয়। আমি যদি বলি যে গাজীপুরের 5টি উপজেলার যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল যে মির্জাপুর ইউনিয়ন পরিষদে, এখানে কিন্তু আসলে আমরা দেখেছি যে এত উচ্চে পড়া আসলে পরিবার পরিজন ছিল, তাদের লোকজনকে নিয়ে আসা হয়েছিল, যে কারণে কিন্তু আমরা দেখছিলাম এখানে যারা উপস্থিতি ছিল তারা বাবা মা তারা কিন্তু আসলে অতিষ্ঠ হয়ে যায়। তবে এই যে বাচ্চারা তারাও কিন্তু আসলে অতিষ্ঠ হয়ে গিয়েছে, কেউ কেউ এই রোদে আসলে তারা অস্থিরতা হয়েছে, অর্থাৎ অসুস্থ হয়ে গেছে এমনটা হয়েছে। তবে এখানে যারা স্বজনরা রয়েছে তারা বলছে, যারা গার্জিয়ান রয়েছে তারা বলছিল যে এই স্থানটি আসলে বড় হওয়ার দরকার ছিল, তাদের যে ব্যবস্থাপনা সেটিও নিয়ে আসলে বিভিন্ন ত্রুটি বিচ্যুত অনেক কথা বলছিল। তবে এই যে টিকা দান শুরু হয়েছে, এখানে কিন্তু আসলে হাতে গোনা কয়েকটি বুথ থাকার কারণে এখানে কিন্তু শতে শতে এই যে বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছিল তারা কিন্তু আসলে সঠিকভাবে আসলে প্রয়োগ করতে পারছে না, এমনটা কিন্তু আমাদেরকে জানাচ্ছিল যারা গার্জিয়ানরা আসছে তারা বলছিল যে এই যে স্বাস্থ্যকেন্দ্রে আজকে যে তাদের যে আসলে আনুষ্ঠানিকতাভাবে যেভাবে আসলে টিকা কর্মসূচি ছিল সেটি আসলে আরও ভালো হওয়ার কথা ছিল, যেন বাচ্চার জন্য স্বাচ্ছন্দ্যে তারা যেন টিকা দিতে পারে সেই ব্যবস্থা রাখার কথা ছিল। তবে পরিশেষে যে বিষয়টা আমরা দেখছি যে আসলে রৌদ্র এবং প্যান্ডেলবিহীন যে আসলে ক্ষুদ্র যে জায়গাটি, সেই জায়গাটি থেকে আসলে কিন্তু আমরা দেখছিলাম যে অনেক শিশু এবং পরিবাররা কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে। তারা একটি সিরিয়াল মেনটেন ছিল, সেখান থেকে গিয়ে কিন্তু বিভিন্ন গাছপালা নিচে বসে তারা টিকা কখন দেবে সেই বিষয় কিন্তু আসলে অপেক্ষা করছে। পলাশ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের ভালো লাগার, ভালোবাসার যমুনা টেলিভিশন দ্বিতীয় যুগে যাত্রা করলো আজ। এই মাহেন্দ্রক্ষণে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমাদের। শুধু ঘোষণা করতে চাই, টিম যমুনার দায়বদ্ধতা শুধু দর্শকের কাছে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার যে ব্রত নিয়ে চলেছি আমরা, সে পথ মসৃণ না হলেও থাকতে চাই অবিচল। সবার আগে সঠিক তথ্য গভীর থেকে তুলে আনা সাধনায় আমাদের মাথায় তুলেছেন আপনারা। পরিস্থিতি যত কঠিনই হোক, টিম যমুনা সে পথে হেঁটে যেতে চায় বিচ্যুতিহীন। মাহফুজ মিঠুর ক্যামেরায়, বাকিটা সুমাইয়া ঐশীর রিপোর্টে। আরেকটা নতুন সকালের শুরু। অবিকল তথ্য, সার্জারির এই পদ্ধতিকে বলা হয় ইলিজার্ভ। নির্ভীক সাহস, এটি করছেন রনি নামের এই ব্যক্তি, যিনি 8ম শ্রেণী পাস। আর অনেকখানি ভরসা। যমুনা শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়, সাধারণ মানুষের জীবনের একটি অংশ। এনায়েত হোসেনের এই অবসর জীবনে তেমনই এক স্মৃতির অংশ যমুনা টেলিভিশন। আমার এখনো মনে আছে সেই নারায়ণগঞ্জের 14 সালের সেই ঘটনাটা, যেটা কি বিভৎস লাইভ হচ্ছিল। আমি বসে পড়লাম এবং টিভি খুলে যেটা দেখলাম, অত বিভৎস আমার জীবনে আমি আর কখনো দেখিনি। তারা বলতেছে এই দুইটা লাশ পাওয়া গেছে এবং কচুরিপানার ভিতরে সেই লাশগুলো ভেসে আছে। ওটা দেখে আমার এখনো স্মৃতিপটে ওই স্মৃতিগুলো রয়ে গেছে। এক যুগের যাত্রা শেষে এবার পদার্পণ দ্বিতীয় যুগে। এনায়েত হোসেনের মতো পরবর্তী প্রজন্মের উত্তরসূরিদের কাছেও যমুনা টেলিভিশন এক নির্ভরতার নাম। আমার মনে আছে 2018 সালে এবং 24 সালে ইলেকশনে ওরা যেভাবে সাহসিকতার সাথে নিউজগুলো প্রেজেন্ট করেছিল, এটা সত্যিই কমেন্ডেবল। এই এক যুগের পথ চলায় যমুনা টেলিভিশনের সাহসের সাক্ষী তরুণরাও। দেশের প্রতিটি কোণার সংবাদ, অনিয়ম, বিশ্ব পরিস্থিতি, খেলার মাঠ সহ সব সংবাদে যমুনাতে নির্ভরতা তাদের। 24-এর অভ্যুত্থানের নিদারুণ সে দুঃসময়েও এই তরুণরা আয়না খুঁজে পেয়েছিল যমুনার পর্দায়।
2024 সালে জুনে গণঅভ্যুত্থানটা আমাদের জন্য অনেক হার্শ একটা জিনিস ছিল। ওই সময় বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন তথ্য দেওয়া ছিল, কিন্তু সেই সময় আমাদের মনে হয়েছে যে যমুনা টিভির নিউজগুলাই একটু ডিফারেন্ট, একটু ট্রুথফুল। 24-এর আন্দোলনের সময় কিন্তু আমরা কিন্তু যমুনা টেলিভিশনের উপর নির্ভর ছিলাম, কারণ মাঠ থেকে ওরা একদম সঠিক নিউজটা দিয়েছে। ঘরে বসে যেভাবে সঠিক তথ্যগুলো পেয়েছি, এই জন্য তো যমুনা টেলিভিশনকে অনেক ভালো লাগে। এখানে আসলে নিউজগুলো আমার মনে হয় খুব বেশি অথেন্টিক হয়। যমুনা টিভির নিউজ, লাইভ নিউজগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সবসময়। আমার ফেভারিট হচ্ছে স্পোর্টসের, মানে স্পোর্টসের যতগুলো নিউজ আছে। যমুনা টিভির সব খবরের প্রোগ্রামটা আমার কাছে খুব ভালো লাগে। পক্ষপাতহীনভাবে উপস্থাপনাটা আমার ভালো লাগে। তরুণ প্রজন্ম যারা রয়েছে আমরা সবাই যমুনা টেলিভিশনকে ভালোবাসি। যমুনা টেলিভিশন নির্দিষ্ট কোনো প্রজন্মের নয়, নির্দিষ্ট কোনো শ্রেণী কিংবা নির্দিষ্ট কোনো পক্ষের নয়। বলে গেছে, বলে যায় সব শ্রেণী পেশার নাগরিকের কথা। দেশ বিদেশের প্রতিটি কোণায় যত অন্যায্যতার স্রোত, যমুনা টেলিভিশন নির্ভীক নাবিকের মতো তরি বেয়ে চলে সেই স্রোতের ঠিক বিপরীতে। তাই তো কোটি প্রাণের ভালোবাসা আর ভরসায় উচ্চারিত হয় যমুনা টেলিভিশনের নাম। যমুনা নিউজই দেখি, যমুনা টিভির দেখতে আমার ভালো লাগে। যমুনা টিভির আইডেক্সটা আমার কাছে ভালো লাগে। সংবাদের ক্ষেত্রে প্রবাসীদের আস্থার জায়গা যমুনা টেলিভিশন। বিদেশ থেকেও আমরা যমুনা টিভি দেখি। আব্বু যখনই বাড়িতে থাকে বা কাজে থেকে যখনই বাসায় ফিরে, এই বিকেল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত তার সারা দিন মানে জাস্ট যমুনার বিভিন্ন নিউজ। আইডেক্স যেটা ইন্টারন্যাশনাল, ওইটা খুব ভালো লাগে, সারাক্ষণই দেখি আমরা বাসায়। বস্তুনিষ্ঠ সংবাদ আমরা পাই যমুনা টিভিতে। যমুনা টিভির যে নিউজগুলো বা যে প্রতিবেদনগুলো হয়, এটা বর্তমান সামঞ্জস্যপূর্ণ বা ওনারা ভালো নিউজ করে থাকেন। আমার দোকানের ম্যাক্সিমাম কাস্টমার যারা আছে তারা বললে টিভি ছাড়লে যমুনাতেই আমরা দেখা হয়। সবসময় অগ্রগণী একটা ভূমিকা থাকে যে দেশে চলমান পরিস্থিতি, দেশের শেয়ার বাজার, দেশের রাজনীতি। যমুনা টেলিভিশনের যে ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আমি বিভিন্ন খবর আমি দেখি। যমুনা টিভিটা ভালো, আমরা সবার আগে খবরটা আমরা জানতে পারি। কাজের মাঝে যমুনা টিভির খবরটাই বেশি দেখা হয়। দেশ এবং দেশের বাইরে বাংলাভাষীদের এই ভরসার জায়গাটা একদিনে তৈরি হয়নি। একমাত্র যমুনা টিভি ছাড়া কোনো চ্যানেল ছাড়া নেই, একমাত্র এই চ্যানেলটা ছাড়া। শুধু একটি পট পরিবর্তন বা একটি অভ্যুত্থান নয়, প্রতিটি বাঁকে যত ঝুঁকি, যত বাধা আর স্রোতের তীব্রতা, যমুনা টেলিভিশন এগিয়ে গেছে অদম্য চিত্তে। সবকিছুকে তুচ্ছ করে যমুনা টেলিভিশনের ধ্যান এবং জ্ঞান এদেশের মাটি ও মানুষ। যুগান্তরের এই মুহূর্তেও টিম যমুনার ভরসা, নিজেদের পেশাদারিত্ব আর দর্শকের বুক ভরা ভালোবাসা। শুধু সেটে নয়, 3 কোটি সাবস্ক্রাইবারের একমাত্র ইউটিউব চ্যানেল হিসেবে বাংলাদেশকেও যমুনা তুলে ধরেছে নতুন সিঁড়িতে। আপনাদের এই ভরসা এবং হাসি মুখগুলোই আমাদের এগিয়ে চলার শক্তি। এভাবে আমরা অনেকটা দূর এগিয়ে যেতে চাই, এগিয়ে রাখতে চাই। শুধু একটি যুগ নয়, যুগ যুগান্তর ধরে যমুনা টেলিভিশন সবসময় সত্যের পথে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে বা যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস আজ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইহুদি শাসক গোষ্ঠী তাদের কুসংস্কারচ্ছন্ন শাসন ব্যবস্থা অক্ষুণ্ণ রাখতে যিশুকে অন্যায়ভাবে হত্যা করেছিল। খ্রিস্টান ধর্মমতে এই দিনে যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। মৃত্যুর 3য় দিবস অর্থাৎ রোববার তিনি পুনরুজ্জীবিত হন। তাই যিশুর পুনরুত্থানের এই রোববারকে ইস্টার সানডে বলা হয়। দিনটি উপলক্ষে সকাল থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন গির্জায় প্রার্থনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। দেশ ও জাতির মঙ্গল কামনাই হচ্ছে বিশেষ প্রার্থনা। এছাড়াও রাজধানী তেজগাঁও ক্যাথলিক চার্চ মিশন সহ সব গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। আজকের দিনে যীশু খ্রিস্ট পুনরুত্থান করছেন, এটা আমাদের জন্য অনেকই একটা আনন্দের দিন। আর আমরা আশা করি সামনে যে দিনগুলোতে আছি, এই দিনগুলোতে ঠিক এইভাবেই আমরা আনন্দের যে আর কি দিন কাটাবো। ঈশ্বরের কাছে আশীর্বাদ চাই, পরিবারের শান্তি ফিরে আসে, আর ছেলেমেয়েদের নিয়ে যেন আমরা ভালো থাকি। আমাদের তো যুদ্ধ বন্ধের জন্য থাকবে, যেহেতু যিশু হলো শান্তির রাজা, ইনি পৃথিবীতে শান্তি বয়ে নিয়ে আসছেন, এটা তো অবশ্যই থাকবে। ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করবো, যিশুর কাছে প্রার্থনা করবো।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশজুড়ে কাটছে না জ্বালানি তেলের সংকট। রাজধানীতে আজও জ্বালানি তেল সংগ্রহে কয়েক কিলোমিটারের দীর্ঘ সারি দেখা গেছে ফিলিং স্টেশনগুলোতে। ভোর থেকেই ফিলিং স্টেশনের সামনে এসে লাইন ধরছেন গ্রাহকরা। তাদের দাবি, তেলের সংকটের কারণেই প্রতিদিন এমন দীর্ঘ সারি। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, তেলের সরবরাহ স্বাভাবিক আছে, প্রতিদিনই একই পরিমাণে তেল পাচ্ছেন তারা। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, জ্বালানি তেলের জন্য প্রতিদিনই দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন যানবাহন চালকরা। চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ তাদের। রাজধানীর কুড়িল এলাকায় আছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, আপনি বর্তমানে নিকুঞ্জ এলাকায় রয়েছেন, সবশেষ তথ্যে আমরা তাই জানতে পারলাম। আজকে আপনি বর্তমানে যে পাম্পে রয়েছেন সেখানে তেলের সরবরাহ কেমন দেখছেন? গাড়ির কি দীর্ঘ সারি রয়েছে কিনা, বিস্তারিত জানাবেন আমাদের। রাব্বি, গাড়ির দীর্ঘ সারি রয়েছে এখানে। এই নিকুঞ্জ এলাকায় যে ফিলিং স্টেশনটি আছে সেটিতে আসলে দুটো দিক থেকে দীর্ঘ সারি আমরা দেখেছি যানবাহনের। একটি দিক থেকে আমরা দেখতে পেরেছি যে একদম যে খিলক্ষেত এলাকার ভিতর, সেই স্থানীয় কাঁচা বাজারের ভিতর যানবাহনের সারি চলে গেছে, সেটি একটি দিক। আবার আরেকটি দিক যেটি বাইরের দিকে আমরা দেখেছি যে সেখানে যে যানবাহনের সারি, সেই যানবাহনের সারি কুর্মিটোলা হাসপাতালকেও ছাড়িয়ে গেছে। এবং এরকম যখন অবস্থা, সেখানে গ্রাহকদের কাছে আমাদের প্রশ্ন ছিল যে এর ধরনের যে প্রতিদিনই তাদেরকে এরকম দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে, এটি আসলে কেন? সেক্ষেত্রে তারা এখানে তেলের সংকটের উপরই আসলে পুরো দায়টাই চাপাচ্ছেন। অপরদিকে যারা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে তেলের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক। এখানে যে নিকুঞ্জ মডেল সার্ভিসিং সেন্টার এবং সিএনজি ফিলিং স্টেশন যেটি রয়েছে, এখানে আমরা এখানকার মালিকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে প্রতিদিনই এখানে 27,500 লিটার তেল আসে, আজকেও তাই এসেছে এবং সেভাবেই আসলে দেওয়া হচ্ছে। তবে তেলের ডিপো থেকে আমরা দেখেছি যে না আসতে পারার কারণে এই যে দীর্ঘ সারি, সেই দীর্ঘ সারিটি কিন্তু একদমই নড়েনি, বরং সারিটি আসলে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এখানে একটি বিষয় হচ্ছে, যখন তেলের ডিপো থেকে তেল এসে মজুত করা হয় তারপরই মূলত সেটি গ্রাহকদেরকে দেওয়া হয়। তবে এক্ষেত্রে গ্রাহকরা বলছেন যে ফজরের পর থেকেই যদি এই তেল দেওয়া সরবরাহ করা সম্ভব হয়, সেক্ষেত্রে তারা অনেক দুর্ভোগ থেকে বেঁচে যান। রাব্বি। তানভীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা রাজধানীর জ্বালানি তেল সরবরাহের খবরাখবর জানছিলাম। এবার একটু রাজধানীর বাইরের খবরাখবর জানতে চাই। ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, আপনি বর্তমানে যে পাম্পে রয়েছেন সেখানে জ্বালানি তেল সরবরাহের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? গ্রাহকরা কি চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন? মাসুম, আমি আছি ফেনী শহরের ফরিদা বক্তিয়ারা পেট্রোল পাম্পে। এখানকার যে চিত্রটি, সে চিত্রটি বাকি যে 28টি পেট্রোল পাম্প রয়েছে সবগুলোর চিত্র কিন্তু একই অবস্থা। আমি এখানকার ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে চলতি মাসের 1 তারিখে তারা এখানে ডিপো থেকে 4,500 লিটার ডিজেল এবং 4,500 লিটার অকটেন তারা পেয়েছেন। পাওয়ার পরে সেদিন রাত 8টা থেকে তারা দেওয়া শুরু করেছিলেন, সেটি রাত 2টার আগে শেষ হয়ে গিয়েছিল। এরপর থেকে আজকে পর্যন্ত তারা ডিপো থেকে কোনো ধরনের তেল কিন্তু পায়নি। একটু আগে তারা আবার পে অর্ডার করেছেন, আজকে হয়তো সন্ধ্যা নাগাদ তারা পেতে পারেন। যেটি পাবেন সেটিও আসলে পরিমাণে কম, যেটি হয়তো বা 2 থেকে 3 ঘন্টার মধ্যে আসলে শেষ হয়ে যাবে বলে এখানকার ম্যানেজার তিনি আমাকে জানিয়েছেন। এর বাইরে হচ্ছে যে আরো যে 27টি যে পেট্রোল পাম্প রয়েছে তাদেরও একই অবস্থা, তবে কোনো কোনোতে আসলে ডিজেল রয়েছে। এই যে পেট্রোল পাম্পের যে সংকট, সেই সংকটের প্রভাব কিন্তু বাসাবাড়িতেও পড়েছে। বিশেষ করে হচ্ছে যে যারা ডিজেল সংগ্রহ করে তারা আসলে পরিমাণ মতো ডিজেল না পাওয়ার কারণে বাসাবাড়িগুলোতে হচ্ছে যে জেনারেটরের মাধ্যমে যে তাদের যে ডিজেলের মাধ্যমে যে জেনারেটর গুলো চলে সেগুলো আসলে না চলার কারণে অনেকগুলো বাসাতে লিফট বন্ধ রয়েছে এবং কি হচ্ছে যে সেখানে আসলে এক ধরনের ভোগান্তি রয়েছে। পাশাপাশি পরিবহনের ভোগান্তি তো আছেই। আমি এখানকার যিনি পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি, তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে তাদের যে চাহিদা, প্রতিদিন সে চাহিদা মোতাবেক ডিপোগুলো সেরকম দিতে পারছে না, যার কারণে হচ্ছে যে ভোগান্তি লেগে আছে। তবে এই ভোগান্তি আসলে কখন শেষ হবে সেটি আসলে কেউ এখনো নিশ্চিত করে বলতে পারছে না। মাসুম। আরিফ, আপনাকে ধন্যবাদ। রাজধানী নিউ মার্কেট এলাকার ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে ডিএমপি। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিজ। আজিজ, অভিযানের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশের একটি টিম। মূলত সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত যে মার্কেটগুলো আছে সে এলাকায় অভিযান চলমান রয়েছে। এখানে নিউ মার্কেটের ভিতরের যে সড়কগুলো আছে সেই সড়কে যেসব অবৈধ দোকানগুলো ছিল সেই দোকানগুলো আমরা দেখতে পাচ্ছি উচ্ছেদ করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে এখানে যেসব দোকানগুলো ছিল সে সব দোকানগুলো উচ্ছেদের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে কয়েকজনকে
আটকও করা হয়েছে। যারা পুলিশের সাথে উচ্ছেদ অভিযানকালে অসদাচরণ করেছে তাদেরকে আটক করা হয়েছে। এর পাশাপাশি মূলত আমরা এখানকার দেখতে পাচ্ছি সড়কের দুই পাশে যেসব দোকানপাটগুলো ছিল, বিশেষ করে কাঁচামালের দোকান বা অন্যান্য দোকান যা ছিল সব এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। নিউ মার্কেটের পুরো ভেতরের সড়কটি এখন বেশ প্রশস্ত দেখাচ্ছে। তবে এই উচ্ছেদ অভিযান কতটা কার্যকর হবে সেটি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে তাদেরকে আগাম করে নোটিশ না দিয়েই মূলত উচ্ছেদ করা হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে এখানে নোটিশ করার কোনো বিষয় নেই, কারণ হলো যে দোকানগুলো এই সড়কের পাশে বসানো হয়েছে সবগুলোই অবৈধ, যার কারণে মূলত এখানে নোটিশের কোনো ইস্যু এখানে নাই। তবে ব্যবসায়ীরা বলছেন আগে থেকে যদি তাদেরকে জানানো হতো তাহলে তারা তাদের মালামালগুলো আগে থেকে সরিয়ে নিতে পারতেন। কিন্তু এখনকার যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এখানে অভিযান চলাকালে ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ছোট ছোট করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। বিশেষ করে যারা তাদের যে দোকানগুলো অবৈধ দোকানগুলো সেগুলো উচ্ছেদে দীর্ঘ সময় তারা নিচ্ছেন। তারা হয়তো ভাবছেন যে পুলিশ চলে গেলে আবার তারা এখানে দোকান বসাতে পারবেন। তবে এখনকার যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, পুলিশের বেশ শক্ত অবস্থান। তারা দফায় দফায় ব্যবসায়ীদের সাথে কথা বলছেন এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশের বেশ বড় একটি টিম এখানে অভিযান চালাচ্ছে এবং তারা এখানে বেশ দুজনকে আটকও করেছে আমরা দেখতে পেয়েছি। এবং তাদেরকে কী কারণে আটক করা হয়েছে সেটা আমরা জিজ্ঞেস করেছিলাম পুলিশকে। পুলিশ জানিয়েছে যে উচ্ছেদ অভিযানকালে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, মূলত এই কারণে তাদেরকে আটক করা হয়েছে। আজিজ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের হামলায় বিধ্বস্ত ফাইটার জেটের দ্বিতীয় পাইলটকে নিরাপদে উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন এই তথ্য। ওয়াশিংটনের কর্মকর্তারা জানান, ব্যাপক গোলাগুলির পর এয়ারম্যানকে উদ্ধার করা সম্ভব হয়। পরে তাকে ইরান থেকে নিরাপদে বের করে নেওয়া হয়। তিনি আহত হলেও শঙ্কামুক্ত বলে দাবি ওয়াশিংটনের। শুক্রবার ইরানে বিধ্বস্ত হয় F-15E ফাইটার জেটটি। এরপরই পাইলটদের উদ্ধারে শুরু হয় বিমান বাহিনীর বিশেষ অভিযান। ঘটনার পরপরই একজন পাইলটকে উদ্ধার করা গেলেও মিলছিল না আরেকজনের সন্ধান। 2 দিনের অভিযান শেষে তাকে উদ্ধার করল মার্কিন বিমান বাহিনী। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় প্রাণ গেছে আরও এক ইসরায়েলি সেনার। শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক লড়াই হয় দুপক্ষের। হিজবুল্লাহ বিরোধী অভিযান দাবি করলেও বেশ কয়েকটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। প্রাণ গেছে অন্তত 11 বেসামরিকের, গুরুতর আহত অনেকে। নাবাতিয়ে অঞ্চলে একটি বাড়িতে আইডিএফের হামলায় নিহত হয়েছে 2 জন, আহত কমপক্ষে 5 জন। বিমান হামলায় টায়রে প্রাণ গেছে 7 জনের। আইন বাল শহরেও মৃত্যু হয়েছে 2 জনের। গত 1 মাসে লেবাননে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত প্রাণহানির শিকার 1300-র বেশি মানুষ, গুরুতর আহত 4000-এরও উপরে, বাস্তুচ্যুত 10 লাখেরও বেশি মানুষ। ইরান যুদ্ধের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে সাধারণ ইসরায়েলিরা। শনিবার তেল আবিবের হাবিমা স্কয়ারে হয় এই প্রতিবাদ কর্মসূচি। ইরানে হামলা বন্ধের দাবি জানায় বিক্ষোভকারীরা। ক্ষোভ ঝাড়েন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। সমাবেশে অংশ নেয় 6 শতাধিক মানুষ। এ সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের হাতাহাতিও হয়। আটক করা হয় বেশ কয়েকজনকে। যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশটির 150-র বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে ইসরায়েল সরকার, যদিও বিক্ষোভের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির হাইকোর্ট। দর্শক, এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে।